এটা হচ্ছে আমাদের মাঙ্গলিক কমিউনিটি হল, আর এখানেই হবে আমাদের মহাসম্মেলনের সেই অনুষ্ঠানটা। আমরা যাব ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে উঠেই দেখলাম ঋদ্ধিমান দাঁড়িয়ে আছে, হাতে একটা পদ্ম ফুল আর সাথে একটা জলের বোতল। ভেতরে গিয়ে দেখি অনেক লোক ইতিমধ্যে চলে এসছে, আর এদিকে মিঠু ম্যাডাম সবাইকে সবার গিফটটা হাতে হাতে সরবরাহ করছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে গেল প্রোগ্রাম। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতা ভূতনাথ মন্দিরের পাশে মাঙ্গলিক কমিউনিটি হলে। কারণ আজ এখানে এক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হতে চলেছে অমরনাথ যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100-র উপর মানুষ এখানে সমবেত হয়েছেন। আয়োজক প্রসেনজিৎ হালদার, তার উদ্যোগে মূলত এই অমরনাথ যাত্রার সূচনা আজ এখানে হতে চলেছে। কারণ আমরা জানি যে আর কিছুদিনের মধ্যে অমরনাথ যাত্রা শুরু হবে। কারণ এই 5000 বছরের পুরনো গুহায় প্রায় 150 বছর ধরে এই যাত্রা চলছে। হিন্দুদের এক অত্যন্ত বিশ্বস্ত তীর্থক্ষেত্র হচ্ছে এই অমরনাথ, যেটা আবার সতীপীঠও বটে। পৌরাণিক মতে শিব এখানে পার্বতীকে অমরত্বের শিক্ষা দিতে ওখানে নিয়ে গেছিলেন। আবার আরেক মতে মহর্ষি ভৃগু এই গুহায় প্রথম শিবলিঙ্গের দর্শন পান। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা নাকি অন্য একটা কথা বলে। সেটা বলে বুটা মালিক নামে এক মুসলমান দেশপালক প্রথম এই পাহাড়ের ফাটল চুঁয়ে গড়িয়ে পড়া জল দিয়ে তৈরি বরফের শিবলিঙ্গ দেখতে পান। তার থেকেই প্রচার হয়ে আজকের এই অমরনাথ যাত্রার সূচনা। পরবর্তীকালে আমরা জানি যে এই বুটা মালিকের যে পরিবার, তারা এই অমরনাথ শ্রাইন বোর্ডের সাথে যুক্ত থাকে এবং যা কালেকশন হয় অমরনাথ যাত্রা, তার অর্ধেক ওই পরিবারের প্রতি যায়। যদিও বুটা মালিক আজ বেঁচে নেই, কিন্তু এখনো সেই প্রথা চলে আসছে। এই হিন্দুদের এক মহা তীর্থ অমরনাথ যাত্রার সূচনা পর্বে আজকে এখানে বহু মানুষ, আপনাদের দেখাবো, বহু মানুষ এখানে সমবেত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যারা আজ এই অমরনাথ যাত্রা সূচনা পর্বে এখানে ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তারা অমরনাথ যাত্রা করবেন। এবং এই প্রসেনজিৎ হালদার, যিনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, এই প্রসেনজিৎ হালদার তিনি সমস্ত রকম সহযোগিতা, তাদের সে ফিট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ধরনের সহযোগিতা এবং সাইন বোর্ডে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং করে আসছেন। এবং 1 থেকে আজকে 100-তে পরিণত হয়েছে এই অমরনাথ যাত্রীদের দল, এই প্রসেনজিৎ হালদারের উদ্যোগে। আসুন আমরা দেখে নিই নিউজ টাইমের পর্দায় কি কি আজকে অনুষ্ঠান হতে চলেছে। আমার নাম পার্থ মুখার্জি, আর আমার সাথে যিনি আছেন তার নাম শুভশ্রী রায়। শুভশ্রী রায়। হ্যাঁ, আপনারা যারাই এখানে এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর এটা আশা করি যে আগামী দিনে আপনাদের যাত্রা অনেক সুগম হবে। তো সবাই একবার একসাথে বলবেন, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। আশা করি আপনাদের যাত্রা অনেক সুগম হবে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড আছেন, যারা যারা আমাদের ইউটিউব ভিডিও ফলো করেন, তারা অনেক রকম ইনফরমেশন আমাদের ভিডিও থেকে পান। শুরু করার আগে প্রথমেই আমি একটু প্রদীপ জ্বালিয়ে আর বাবার ছবিতে মালা দিয়ে একটু আমরা প্রোগ্রামটা শুরু করব। তো এই প্রদীপ জ্বালানোর জন্য আমি প্রথমেই ডেকে নেব ধন্যবাদ গোবিন্দ প্রসাদ মহাশয়কে আমরা জানাবো একবার। যারা যারা নতুন আসছেন বা পরে আসছেন, তারা মিঠুদের কাছ থেকে নিজের গিফটটা সংগ্রহ করে নেবেন যদি কেউ না পেয়ে থাকেন। এবার আমরা অনুষ্ঠানে চলে যাই। অনুষ্ঠানে যাওয়ার আগে আমি জানি হয়তো এখানে অনেক দূর দূর থেকে, অনেক জায়গা থেকে লোকেরা এসছেন, তারা সবাই সবাইকে চেনেন না। তো আমরা একটু চাইবো আপনাদের পরিচয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, এক এক করে। আপনারা কোথা থেকে এসেছেন আর আপনাদের নাম যদি একটু বলেন, আপনার দিক থেকে দেখেন। উৎপল নস্কর, যাদবপুর থেকে। ধন্যবাদ।
শান্তনু দাস, আমি এসেছি কসবা থেকে। শান্তনু দাস, কসবা থেকে। আপনাকেও ধন্যবাদ। আমার নাম চন্দন দাস, আমি রুবি হসপিটালের কাছ থেকে এসেছি। রুবি হসপিটাল, হ্যাঁ ঠিক আছে। আমার নাম বিশ্বজিৎ কুমার, আমি অভিষিক্তা ওয়ানের পাশ থেকে এসেছি। অভিষিক্তা চক্রবর্তী, হ্যাঁ সমীর মন্ডল ঘটপাল রোড থেকে এসেছি। ধন্যবাদ। আমি স্বামী মণ্ডল কটক থেকে এসেছি। আরে জোরে হাততালি। আমি সব, বাহ। আপনি? আর কি সায়ন রায় কামারবাড়ি থেকে এসেছি। অপু মন্ডল কামারবাড়ি থেকে এসেছি। জিতেন্দ্র বিশ্বাস, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশ্বাস, বহরমপুর। বহরমপুর, মুর্শিদাবাদ, অনেক দূর থেকে এসেছে। আপনি সুজিত রায়, আলতু কলকাতা থেকে এসেছে। শুভসাচী রায় কামারবাড়ি। দেবাশিস দে রানাঘাট থেকে এসেছি। রাজদীপ স্বর্ণকার, সোদপুর থেকে। প্রশান্ত দে ইন্টালি। সাবুই সোনারপুর থেকে। রাজেশ সাপুই, সোনারপুর। সোমাপাল বিধাননগর থেকে এসেছি। পুলিশ থেকে এসেছি। সৌমিক সাহা, ফুলবাগান থেকে। ফুলবাগান। সুমন বিশ্বাস গুমা মা হাওড়া, অনেক অনেক দূর। সুদীপ কুমার নাথ, ঠাকুরিয়া থেকে এসেছি। ঠাকুরিয়া। হর মহাদেব। দীনেশ ঘোষ মস্তন্দপুর থেকে। অসনন্দপুর। হোসেনজিৎ পাল হাবড়া থেকে এসেছি। হর হর মহাদেব। অশোক কুমার সাহা কদমতলা। কদমতলা পাল হাবড়া থেকে এসেছি। মাম্পি বাই হাবড়া থেকে। মাম্পি ভাই, হাওড়া থেকে। হাবড়া, হাবড়া। নমস্কার ব্যানার্জি বাবুঘাট থেকে এসেছি। বাবুইহাট। সম্পিতা বিশ্বাস কসবা। সুদীপ বিশ্বাস হাবড়া থেকে। সুদীপ বিশ্বাস। হাওড়া থেকে দেখছি অনেকজন এসেছেন। আশিস দত্ত, বাঁকুড়া সভাপতি থেকে। বাঁকুড়া। আপনাকে একটা বড় স্যালুট। আপনি এতদূর থেকে এসেছেন আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। সম্রাট সাহা, টালিগঞ্জ থেকে। সম্রাট বিশ্বাস হাবড়া থেকে। হাবড়া থেকে। দাস হাবড়া থেকে এসেছেন। হাবড়া থেকে। সুপ্রিয়া মন্ডল, শ্যামনগর। শান্ত মন্ডল, ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর। আচ্ছা, আমরা তিনজনই ব্যারাকপুর থেকে। আপনি? হাবড়া থেকে। আপনার নাম? বিনয় পাল। মিন্টু পাল। মিন্টু পাল, হাওড়া থেকে। আপনার? সূর্য দাস, হাওড়া। প্রণদীপ বিশ্বাস, কসবা। প্রণদীপ বিশ্বাস, কসবা। বারুইপুর অনেকটা দিন। আপনার গ্রুপে আছে। অনুপ বাবু, রাউদিঘি। সুনীল কুমার সাহা। পূর্ব বর্ধমান থেকে। আমি সুশান্ত সাধুখা, হুগলি জেলার নানিগঞ্জ থেকে এসেছি। হুগলি জেলা। মালিয়া হরিপাল। প্রতাপ মাঝি, মালিয়া হরিপাল, হুগলি। যাদবপুর। সন্দীপ ঘোষ, দিওয়ালি। শেষ চক্রবর্তী, অন্তরাল কমপ্লেক্স। আমি জয়ন্ত গাইন, ভাঙড় থেকে। ভাঙড় থেকে। রক্ষা, বেহালা, পর্ণশ্রী। বেহালা, পর্ণশ্রী। বেহালা পর্ণশ্রী। বেহালা, পর্ণশ্রী। বিশ্বজিৎ নস্কর, বেহালা পর্ণশ্রী। বেহালা, পর্ণশ্রী। সুমন মন্ডল, বেহালা, পর্ণশ্রী। বেহালা, পর্ণশ্রী।
দিলীপ দাস বর্ণশ্রী, সৌরভ দাস বর্ণশ্রী, আপনারা একটা টিম একসাথে যাচ্ছেন। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। বেহালা থেকে অর্ণব চক্রবর্তী, বেহালা থেকে অর্ণব চক্রবর্তী, বেহালা থেকে অভিষেক চক্রবর্তী, বেহালা থেকে অভিষেক চক্রবর্তী, অরিজিৎ বসাক দিকে পাল, অরিজিৎ বসাক দিকে পাল, যেটাকে আমরা চিনি। সুদীপ হালদার ক্যানিং, ক্যানিং, জয়ন্ত হালদার ক্যানিং, ক্যানিং। আড়াইপুর থেকে কৃষ্ণেন্দু সাহা, আড়াইপুর থেকে কৃষ্ণেন্দু সাহা। জয়ন্ত তোমায় ঢুকে দাঁড়াও, তোমায় সবাই দেখো। জয়ন্ত ঢুকে দাঁড়াও, আমাদের গ্রুপে অ্যাক্টিভ মেম্বার। আচ্ছা, জয়ন্ত দা প্রসেনজিৎ দাকে কিছু জিজ্ঞেস করবে, আমার কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, দিতে গিফট করতে যায় প্রসেনজিৎ দাকে। আপনি স্টেজে চলে আসুন, আসুন, একটু ঘুরে যান। আচ্ছা, আরেকজন আছেন যিনি প্রসেনজিৎ দাকে কিছু দেওয়ার জন্য নিয়ে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রসেনজিৎ দাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা যারাই এসছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যতবার শুভেচ্ছা দিচ্ছি ততবার অনেক কম মনে হচ্ছে। আমি প্রথমেই ডেকে নেব প্রসেনজিৎ দাকে কিছু বলার জন্য, কারণ প্রসেনজিৎ দার জন্য এত ভালোবাসা, এত কিছু নিয়ে এসছে লোকে, যে এটা প্রসেনজিৎ দাই ব্যক্ত করতে পারবে যে ওনার কেমন লাগছে। প্রসেনজিৎ দা, প্রসেনজিৎ দা একবার, হ্যাঁ, প্রসেনজিৎ দা কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন, আপনারা একটু শুনুন ওনার কেমন লাগছে এত ভালোবাসা পেয়ে, এরকম সুন্দর সুন্দর উপহার পেয়ে। এটা প্রসেনজিৎ দা এখন ব্যক্ত করবেন। নমস্কার, প্রথমে সবাইকে খুব ধন্যবাদ জানাই আমার আহ্বানে আপনারা সবাই এসেছেন অনেক দূর থেকে। মানে এখনকার দিনে তো সবাই সবাইকে সময় দিতে পারে না, কিন্তু আপনারা আমার জন্য এত দূর থেকে এসছে, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি অমরনাথ যাত্রার জন্য যদি কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় আপনারা আমাকে ফোন করবেন। আমি তো অমরনাথ যাচ্ছি এবং আমি চলে আসবো 4 তারিখে। তো এর মধ্যেখানে যদি কোনো অসুবিধা হয় কোনো দিক থেকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের শর্ট আউট করার জন্য। এছাড়া যদি কারোর অমরনাথ যাওয়ার নিয়ে কোনো আর্থিক অসুবিধা থাকে সেটাও আমাকে পার্সোনালি বলতে পারেন, আমরা চেষ্টা করব। আর এত সুন্দর একটা পরিবেশ যে তৈরি হবে, প্রথমে আমি ভেবেছিলাম 10-20 জন হবে, সেই কারণে আমি ভেবেছিলাম ভূতনাথ বাবার মন্দিরের পাশে ওখানে রবীন্দ্রনাথের সমাধি আছে ওখানে করব, কিন্তু আস্তে আস্তে দেখলাম সেটা 50-60 জন হয়ে গেল। তো যাই হোক, সেই হিসাবে আমরা আরো একটা মাঠের তৈরি করেছিলাম, সেটা আইরিতলা সুইমিং ক্লাবের পাশে, ওখানে ভেবেছিলাম। তারপরে দেখলাম 120 জন হয়ে গেছে, মানে 100 পেরিয়ে 120 জন। তো আপনাদের জন্য এই জিনিসটাই আমরা করেছি। আর এখানে যত কিছু আয়োজন সবকিছু আমার নয়, আমার সঙ্গে আরো অনেকে আছে। একজন মুকেশ তিওয়ারি নামক, তিনি আমাকে কিছু আর্থিক সহযোগিতা করেছে। একজন আছে রাকেশ শর্মা, তিনিও আমাকে আর্থিক সহযোগিতা করেছে। শঙ্কর দাস, এছাড়া পার্থ, শুভশ্রী, মিঠু, অজয় কুমার গড়াই, তপন দা, এরা সবাই কিন্তু আমাকে সহযোগিতা করেছে বলেই আজকে কিন্তু এত বড় অনুষ্ঠান আমরা কিন্তু করতে পেরেছি। আর আমার 3টে ভাইপো আছে, একটা হচ্ছে ঋদ্ধিমান গড়াই, দুধ হালদার আর দেবব্রত হালদার, এরা সবাই কিন্তু আমার সঙ্গে আছে। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। এরপরে আরো অনেকে আছে যারা আপনাদেরকে আরো অনেক কিছু মনোরঞ্জন এবং ঈশ্বরের কথা শোনানোর জন্য আছে, আপনারা শুনুন। নমস্কার। নমস্কার। সাল থেকে হঠাৎই একটা প্যান্ডামিক শুরু হয়েছিল, আপনারা জানেন। তো তখন আমরা পিছিয়ে গেছিলাম, 2020, 2021-এ আমরা কিছু করতে পারিনি। 2022-এও আমরা করতে পারি, 2022-এ আমি
সাথে আলোচনা করেছিলাম প্রসেনজিতের সাথে যে আমরা তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, যেতে পারিনি, তো আমরা শুরু করি। তো আমি প্রসেনজিৎ হালদার আর দীপক বলে একটা ছেলে ছিল, দীপক জয়সওয়াল, আমরা তিনজন মিলে প্রথম এই গ্রুপটা শুরু করলাম। শুরু করতে করতে 2022, 2023 আর 2024 3 বছরের মধ্যে আমরা এত বড় একটা গ্রুপ তৈরি করতে পেরেছি। আর আমি 2022 আর 2023 2 বছর গেছিলাম, এবছরে আমার যাওয়া হয়নি। আমি চেষ্টা করবো 2026-এ যেতে, কারণ আমার ছেলে খুব বায়না করছে, ওর 2026-এ 13 বছর হয়ে যাবে, তখন ওকে নিয়ে আমার সপরিবারকে নিয়ে আবার আমি অমরনাথ দর্শন করব। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অজয়দা। অজয়দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অজয়দার সাথে আরেকজন যে আমাদের সহযোগিতা করেছেন, তিনি অত্যন্ত ট্যালেন্টেড, ছোট ছোট সিরিয়ালে সিনেমাতে কাজ করেন, একজন নাট্যকর্মী, একজন অভিনেতা। হ্যাঁ, তাকে আমরা একটু ডেকে নেব। ওরা শুভশ্রী ডেকে নেবেন। আমাদের সকলের প্রিয় তপন রায়চৌধুরীকে, তপন দা আমাদের একটা গান গেয়ে শোনাবেন। ধন্যবাদ জানাই। সঞ্চালক আমাদের পার্থ, আমার খুবই প্রিয় কাছের ভাই, এবং আমার বোন শুভশ্রী, ওরা সঞ্চালন করছে। আর সকলের কাছে এখানে উপস্থিত যারা আছেন অমরনাথ যাত্রী, তাদের কাছে আমার কোনো ভাগ্য হয়নি, জানি না, ডাক্তারের কারণে যেতে পারছি না। তাছাড়া বাবা না ডাকলে ডাক্তারের বারণও শুনবো না, বাবা ডাকলে তো নিশ্চয়ই যাবো। আগামী দিনে চিন্তাধারা রয়েছে। সকলের কাছে যাত্রা শুভ হোক, এই আন্তরিক প্রার্থনা জানাচ্ছি। আপনাদের যাত্রা সফল হবে, সবাই এগিয়ে যান। দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরিয়া দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। নমস্কার। তপনদার পরিচয় করছি। তপনদা বিভিন্ন জায়গায় সিরিয়াল করে, এনাকে সচরাচর সিরিয়ালে আমরা দেখতে পারি। আর তপনদা কিছু জায়গায় কৌশলে যারা ছিল, মিউজিক থেকে ঘুরে এসেছে। আর তপনদা কিন্তু আমাদের বাংলার থেকে যারা মেডিকেল সার্টিফিকেট করতে অসুবিধা হয়েছিল, তপনদা কিন্তু অনেক হেল্প করেছে। মহালয়াকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। আমাদের যে প্রধান উৎসব বাঙালিদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোটাকে ইংরেজিতে মহালয়া করে তিনি যেভাবে ছড়িয়ে দিয়েছেন চারিদিকে, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আর বাঙালি হয়ে আমার তো অনেক গর্ববোধ হয় সুপ্রিয়দার জন্য। সুপ্রিয়দাকে আমরা অনুরোধ করব তিনি একটু যদি সেটা করে শোনান তার মতো করে। নমস্কার। এত সুন্দর একটা পরিবেশ যেখানে আসতে পেরে ভীষণ নিজেকে ভাগ্যবান মনে হয়। আসলে আমি যাই করি না কেন, প্রথমে কয়েকটা কথা না বলে পারছি না। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এখানে একটি নাম অনেকবার উচ্চারিত হয়েছে। আমার মনে হয় যতবার উচ্চারিত হয়েছে সেটাও ঠিক সঠিক নয়, আরো বেশিবার উচ্চারিত হওয়া উচিত। সে নামটি হল প্রসেনজিৎ হালদার। কারণ আমি একটা কথা বলি যে দেখুন, যে কোনো ভালো কাজ একক প্রচেষ্টায় হয়তো সেই কাজটা অনুশাসন মর্দিনীর একটা অংশের মধ্যে রয়েছে। আমি চেষ্টা করছি সেটুকু আপনাদের সামনে রাখা। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসটকার স্বরাত্মিকা শুভা ত্বমাক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यामुत्सर्जः विशेषतः त्वमेव सा त्वं सवित्री त्वं देवी जननी परा
यैव धर्यते सर्वं तवैतत् सृज्यते जगत् तवैतत् पल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो हस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः मोहा मोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्य दारुणा त्वां श्री त्वामीश्वरी त्वां ह्रीं त्वां बुद्धिविबोध लक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वां शान्ति एक शान्तिरेव च खरगिरी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिधायुध शम्या शम्यातुराशेष शम्याभ्यस्तुति सुंदरी परापरणं परमा त्वमेव परमेश्वरी। আর যেটা পার্থ বলেছে সে পার্থক্য রাখতেই হবে। আমি চেষ্টা করছি একটি অংশ যেটা মহিষাসুরমর্দিনীতে ছিল সেটার প্রথমে বাংলাটা এবং তারপর ইংলিশ। কেমন লাগছে, কিরকম কি লাগছে, কিরকম অনুভব করছেন তিনি? আমি বলতে পারি না, শুনতে পারি। প্রসেনজিৎ আমাকে বিপদে ফেলে দিয়েছে, সার্থক বাবার সাথে পার্থ। যাই হোক, আপনাদের এই সবাই বিভিন্ন জায়গা থেকে এসছেন, ভীষণ ভালো লাগছে। প্রসেনজিতের এই উদ্যোগটা ভীষণ ভালো। আমি অমরনাথ যাইনি, কিন্তু প্রসেনজিৎ আমাকে সেই ওখানে পৌঁছে ভিডিও কল করে দেখিয়েছে। যদিও ওই বরফের ওই লিঙ্গ ওটা দেখানো যায় না, তার এছাড়া তার মন্দিরে ঢোকার আর গুহার মুখে ঢোকার আগে পর্যন্ত আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। আর ওর চোখ দিয়ে আমার দর্শন হয়ে গেছে। আর জানি না কোনোদিন যেতে পারবো কিনা ঘোরার জন্য, তবে আপনাদের সকলের কাছে শুভেচ্ছা রইল। আপনারা সকলেই দেখে আসুন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর এই অমরনাথ, এই দাদা বলছিলেন নিউজের সঞ্জয় দা, এই বার্তাটাও আমাদের সকলের কাছে এই মুহূর্তে খুব দরকার। আমাদের ভারতবর্ষ তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, আর অমরনাথ হচ্ছে তার একটা মূর্তি। আমাদের এখানে হিন্দুদের দেবতার অবস্থান, কিন্তু তার যাওয়া পর্যন্ত আমাদের যারা সাহায্য করে, যারা আমাদের রক্ষণাবেক্ষণ করে, তারা সবাই আমার ধর্মের লোক নয়। তাই এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমাদের ভারতবর্ষে কেন থাকে। নমস্কার। ও হচ্ছে আমার ভাই, যার জন্য ওর চোখ দিয়ে আমি অমরনাথ দেখে নিয়েছি। আপনাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান, কিছু জিজ্ঞেস থাকে, কেউ কিছু করতে চান, কেউ কিছু পারফর্ম করতে চান, কোনো গান করতে চান, কবিতা বলতে চান, আপনারা করতে পারেন। আপনি জান না, গিয়ে সামনে বলুন না, এখানে চলে আসুন। যার কিছু জিজ্ঞেস থাকবে, যার কিছু সর্বোপরি সবকিছু বাদ দিয়ে ইন্ডিয়ান আর্মি যে আমাদের এই টোটাল যাত্রাটাকে প্রথম থেকে শেষ অবধি ওরা রক্ষণাবেক্ষণ এবং আমাদের যে নিরাপত্তা এবং সমস্ত কিছুর জন্য যে ওদের জান প্রাণ করে দেন, নির্বিশেষে আমাদেরকে যত্ন করে যে নিয়ে যায়, তাদের জন্য আমাদের সবার তরফ থেকে, তারা তো এখানে কেউ নেই, কিন্তু আমার এটা একটা বিশেষ এটা কি বলবো অনুরোধ, সবাই আমরা একসাথে মিলে ইন্ডিয়ান আর্মির জন্য আমরা একটা কিছু বলি এখানে, সেটাকে একটা কিছু করা হবে, ইন্ডিয়ান আর্মির জন্য একটা কিছু করা হবে। ইন্ডিয়ান আর্মিকে তো আমি স্যালুট জানাই। নমস্কার। আমার শ্রদ্ধেয় ব্যক্তিদের এখানে অনেকেই আছেন, সবাই প্রসেনজিৎদার ভিডিও দেখে এসেছে, কেউ কেউ প্রসেনজিৎদার পরিচিত হবে, কিন্তু আমি তো বলবো একদিন হঠাৎ করে যখন রাত্রিবেলা প্রসেনজিৎদার ভিডিওটা দেখতে পাই, তো তখনই আমি খুব নার্ভাস ছিলাম যে আমি কী করে যাব। আমার নিজেরও একটা গ্রুপ আছে, আমি এখন ট্যুর করি ঠিকই, কিন্তু আজকে এই অমরনাথ ট্যুরটা সম্পূর্ণটাই কিন্তু প্রসেনজিৎদার ভিডিও দেখে আমি এতটা
করতেও পেরেছি, মানে প্রসেসিংটা কি করতে পেরেছি। তো সব থেকে বড় কথা, আমার গ্রুপে 56 ইয়ার্স ওল্ডেরও 3 জন দিদি আছেন। তো খুব চিন্তা ছিল যে তারা হেলিকপ্টারে যাবে, আমি কি করে হেলিকপ্টারের টিকিটটা করব। তো প্রতিদিনই আমি দেখি, কিন্তু গুগলে কোনো মতেই আমি পাই না, সবসময় আপডেট শুন দেখায়। তো যেই মুহূর্তে প্রসেনজিৎদা লিঙ্কটা পান এবং আমাকে দেন, সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং মানে ভাষায় প্রকাশ করা যায় না। আজকে হয়তো প্রসেনজিৎদার জন্যই আমার লোকজনগুলোকেও আমি নিয়ে যেতে পারছি এবং সম্পূর্ণ গাইড করছি শুধু এই দাদার জন্য। বাবা ভোলেনাথের তো আশীর্বাদ কৃপা আছে, কিন্তু আজ প্রসেনজিৎদার মানে সান্নিধ্য পাওয়ার জন্য, ভিডিওগুলো দেখার জন্যই হয়তো যাত্রা পারমিটটাও আমি করতে পেরেছি। দাদাকে আমি চিনতাম না, ভিডিওতেই দেখেছি, এবং দাদা যেভাবে আমাকে গাইড করেছে, সত্যি আজ বাংলাদেশ থেকে নিয়ে আসাম থেকে নিয়ে প্রত্যেকে কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছে। আমিও গ্রুপটাকে ফলো করি, দেখি এরকম ভাবেই যেন প্রতিটা বছর প্রত্যেকটা ধামে আশা করি যেন ভিডিও আমরা পাই। প্রত্যেকে যেন দেশান্তর থেকে প্রসেনজিৎদার ভিডিও দেখে যেন প্রসেনজিৎদাকে এইভাবে ভালোবেসে যেতে পারে, ধন্য করতে পারে। বাবা ভোলেনাথের কৃপা যেন আমরা সবাই সুস্থভাবে অমরনাথে যেতে পারি এবং অমরনাথ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এই বলে আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আচ্ছা, আপনারা যদি আর কেউ কিছু বলতে চান প্লিজ এখানে আসতে পারেন। আমাদের এই গ্রুপের যা এত বন্ধু বান্ধব আছে, এর জন্য আমাদের যারা অ্যাডমিনরা তারা আছে, তাদের তো স্টেজ কিন্তু মানে আমাদের এই কাজের জন্য কেমন প্র্যাকটিস চলছে? সবাই সকালে উঠে প্র্যাকটিস করবেন। দাদা তুমি একটু বলো, সবাই কেমন প্র্যাকটিস করছে জিজ্ঞেস করো। তুমি তো সব প্র্যাকটিস না করলে কিন্তু ওরা হেঁটে ওরা যাবে না। হেঁটে উঠতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মেহনত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা আমার দাদা থেকে শেখা। তাই জন্য সবার সঙ্গে আমি করছি যত পারছি। আমার যারা মেন বক্তব্য, যাদের আপনাদের পার্টি কোনো আছে, কোনোটাই যাতে আছে, তাদের কিন্তু বাবার দর্শন পাওয়ার একটু টান হয়ে যায়। বাবা ওই সময় ম্যাক্সিমাম টাইমে অন্তত হয়ে যায়। ওই জন্য আমার যেটা মনে হয় যে এবছর যেটা হলো না, সামনের বছর যারা যাবে চেষ্টা করুন প্রথম দিনে পার্টি করা, প্রথম দিন, তাহলে বাবা কোনোদিন পর থেকে বৃষ্টি চলে আসে, যাত্রা খুবই মানে আমি যখন ভয় দেখাচ্ছি না, আমি চেষ্টা করুন জয়ন্তদাকে আগে পাঠাও। আমি হেলিকপ্টার সার্চ করেছি 19 তো আমি খুব দুঃখ, উনি যেটা বললেন আমার হাজবেন্ডের কাছে আমি বলেছি আমি হয়তো দেখতে পাবো না, আমি এত দেরি করে যাচ্ছি। তো আমার হাজবেন্ড বলছে তোমাকে 19 তারিখে ডেকেছেন উনি, সেজন্য পর তুমি ওই ভুলগুলোই করে গেছো। যাই হোক, আজকে বললাম কিছু মনে করবেন না দাদা, কিছু মনে করবেন না। একদম একদম। দেখুন, বাবা না ডাকলে আপনারা কেউই যেতে পারবেন না। বাবা ডেকেছে মানে আপনারা যেতেও পারবেন, দেখতেও পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, প্রসেনজিৎদা আছে, প্রসেনজিৎদাকে আপনারা ফোন করতে পারেন, জানতে পারেন কিভাবে কি সেই অসুবিধাটার সমাধান করা যায়। দাদা আপনি আর কিছু বলবেন? আর কিছু বলবেন? দাদাকে আমরা একটু বসার জন্য অনুরোধ করব। আপনারা সবাই চা জল আম পান্না খেয়েছেন? খেয়েছেন তো? আমাদের আপ্যায়ন আপনাদের কেমন লাগছে? এটুকুই আমাদের পাওনা। এবার আমাদের একটু কিছু বলবেন জয়ন্ত হালদার, ফিটনেস ম্যান অফ গ্রুপ। একদম একদম একদম, উনি সবসময় ফিট থাকেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখা যাক উনি কি বলেন। নমস্কার, আমি জয়ন্ত হালদার।
আমি ক্যানিং থেকে এসেছি। তো আমি যখন অমরনাথ যাব শুরু করেছিলাম, আমাদের বন্ধু বান্ধব অনেকেই ছিল। তো আমি একটা ভিডিও দেখেছিলাম প্রসেনজিৎ ভিডিওতে বলেছিল আপনারা মেডিকেলটা করে রাখুন, সব কিছু করে রাখুন, শুধু সুপারে সাইন করবেন না। তাহলে আপনাদের কি হবে, যখনই ফর্মটা বেরোবে তখন সেই ডেটে নিয়ে আপনি সুপারের থেকে সাইনটা করে দেবেন, তাহলে আপনাদের মেডিকেলটা ভ্যালিড হবে। তো আমি সেই মেডিকেলটা আমাদের গ্রুপের সবাইকে করেছি, অনেকে চেনাশোনা অনেককেও বলেছিলাম, সবাই করেছিল। এটাকে খুব থ্যাংক ইউ, যাতে আমাদের প্রবলেম হয়নি। কারণ মেডিকেল যখন বেরিয়েছে তখন হসপিটালে অনেক ভিড় বেড়ে গেছিলো, অনেকে করতে গেছিলো, তো সমস্যা হয়নি। মেডিকেলও করেছি, তারপরে আমি জম্মু কাশ্মীর ব্যাংক থেকে প্রসিডার করার মতন পারমিটও 5 দিনই করে নিয়েছি, 1 তারিখ আমার ডেট। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, যাত্রার সময় সবাই সবাইকে হেল্প করবেন, তাহলে দেখবেন কারোর কোনো প্রবলেম হবে না। চেষ্টা করবেন গ্রুপে যাওয়ার, 2 জন 3 জন 4 জন গ্রুপে গেলে কোনো সমস্যা হবে না। আর একা গেলে সমস্যা হতেই পারে, না হওয়াই ভালো, কারণ সমস্যা পাওয়া ডাকলে কোনো সমস্যা কারোরই হবে না। আর দাদা যেটা বললো দেখতে পাবে না, সেদিন সবাই দেখতে পাবে। যেদিনকে ডেট আপনাকে বাবা দেবে, বাবাকে আপনি সেই দিনকেই দেখতে পাবে। চেষ্টা করেন আপনি ভালো করবেন না, পড়া করবেন না। আর একটা চেষ্টা করবেন সবাই কনভয়ের সাথে যাওয়া সেফ। নিজেরাও যেতে পারেন, নো প্রবলেম। বাবা আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানেই যাবেন, নিজে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রসেন থেকে থ্যাংক ইউ, অজয় থেকে থ্যাংক ইউ, সুশী থেকে থ্যাংক ইউ। আমি 2010 সালে একবার যাই, 2012 সালে একবার যাই, আমি দুবারই হেঁটে উঠি। কেদারনাথ, বদ্রীনাথ, পশুপতিনাথ সব করা। এখন ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কিভাবে যাব, কি হবে, কোথায় থাকবো, এইসব বিষয়। কিন্তু যারা এই ব্যবস্থাটা করে তারা এই ব্যবস্থাটার জন্য দিবারাত্র জেগে আছে বলে আমরা শান্তিতে ঘুমোতে পারি। তারা হচ্ছেন ইন্ডিয়ান আর্মি। আজকে ইন্ডিয়ান আর্মি দিন রাত জেগে আছে অতন্ত্র পাহারায়, তাই আমরা আজকে এখানে এই অনুষ্ঠানটা করতে পারছি এবং এত সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলতে পারছি। ইন্ডিয়ান আর্মি যদি না থাকতো তাহলে হয়তো আজকে অমরনাথ যাত্রার এই বলবালা হতো না। কারণ আমি দেখেছি পঞ্চতরণীতে রাত্রে থাকার সময় ক্যাম্পে ছিলাম, সেই ক্যাম্পে থাকার সময় দেখেছি কিভাবে সার্চ লাইট ঘোরে 2 দেশে। কারগিলে দেখেছি কিভাবে 2 দেশের সার্চ লাইট ঘোরে এবং কি ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে। একমাত্র খাবার হচ্ছে গরম খিচুড়ি, আর কিছু নেই। আজ বহু অর্গানাইজেশন এই পুরো রাস্তাটাতে বিভিন্ন ধরনের লঙ্গরখানা খোলে, যেখানে বিনা পয়সায় চূড়ান্ত ভালো খাবার দাবার পাওয়া যায়, তারা খাওয়ান। হয়তো সেই চা আমরা বাড়িতেও খাই না, যেই চা ওখানে খাওয়ান তারা। কিন্তু তারাও এটা করতে পারে, ওই আর্মি আছে। আর্মি যদি না থাকতো তাহলে এটা সম্ভব নয়। আর সর্বোপরি যেটা কথা, সেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। যে দোকানটা থেকে আপনি শুকনো খাবার কিনবেন সেটাও অন্য ধর্মের, যেই ঘোড়া বা খচ্চর করে আপনি যাবেন সেটাও অন্য ধর্মের মানুষ টেনে নিয়ে যাচ্ছে, যেই ডুলি বা পালকিতে করে আপনি যাবেন সেটাও অন্য ধর্মের মানুষ টানছে, কিন্তু যাচ্ছে হিন্দু ধর্মে একটা তীর্থস্থান। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চূড়ান্ত নিদর্শন হচ্ছে অমরনাথ গুহা। আর যেটা কথা অনেকেই এখানে বলছিল বলার সময় যে ওই দিনকে দেখতে পাবো কিনা, ওই দিনকে দেখতে পাবো কিনা। যদি তার দেখা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে শেষ দিনও দেখা যাবে, আর যদি দেখা দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে প্রথম দিনও দেখা যাবে। আমরা যদি নিজেদের সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারি তার কাছে, তাহলে অত চিন্তা করার দরকার কি আমাদের। এইটুকুই বলবো। শেষে আবার বলি, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে জিনিসটার বিষয়ে উনি বললেন বা আরেকজন বললেন সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। আমরা বিগত দিনে যখন গেছি অনেক ইন্ডিয়ান আর্মি খুব হেল্পফুল। আপনি বসে পড়ছেন বা আপনি অসুস্থ লাগছে যখন, আপনাকে কিন্তু এসে তারা জিজ্ঞেস করে কি অসুবিধা, কি প্রবলেম, তারা কিন্তু অনেক হেল্পফুল। দাদা যেটা বললেন যে
অবশ্যই আপনারা দর্শন পাবেন, প্রথম দিনে গেলেও পাবেন, যদি দেখার হয় শেষ দিনে গেলেও পাবেন, না হলে হয়তো প্রথম দিনে গিয়ে দেখলেন ধস নেমে গেছে, আপনার যা হলো সেটা 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 হতেই পারে, সেটা বাবার ইচ্ছে সম্পূর্ণ, সেটা আমাদের হাতে নেই, আপনাদের হাতে নেই, আমাদের হাতে চেষ্টা করা আছে, আমরা সেখানে যাব। সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে অবশ্যই দেখতে পাবেন। দাদা দিদি যেটা বললেন যে ওখানে কিন্তু সব অন্য ধর্মের লোক যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, যারা দোকানে জিনিস দিচ্ছে সবকিছুই, কিন্তু তারাও দেখবেন আপনাকে ভোলে বলে ডাকছে, জয় ভোলে জয় ভোলে, তারাও কিন্তু এটা বলতে দ্বিধাবোধ করে না। এটা কিন্তু ওখানে একটা বিশাল বড় জিনিস আমি দেখে এসেছি, যে অন্য যে কোনো ধর্মের লোকও কিন্তু জয় ভোলে বলতে তাদের একটুও দ্বিধাবোধ লাগে না, বা আমরা তাদের ঘোড়াতে চেপে বা তাদের হাতে খাবার খেতে কিন্তু আমাদের দ্বিধাবোধ হয় না। তো এটা তো সেখানে একটা দেখার মতো জিনিসই। আর দ্বিতীয় কথা, আপনারা অত্যন্ত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন, সেখানে বরফের যে পাহাড় টাহাড় আছে, মানে দেখার মতো অদ্ভুত। গুফাতে ঢুকলে তো আপনার মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। ওখানে দুটো পায়রাও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন, ওপর দিকে তাকালেই যে কোনো সময় দেখা যায়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় থাকে, আমি তো দেখে এসেছি। আমরা রাজু সরকার মহাশয়কে একটু ডেকে নেবো স্টেজে। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার নিউ টাউন থেকে আসছি। প্রসেনজিৎ দার ভিডিওগুলো আপনারা যেমন সকলে দেখেছেন, আমিও দেখেছি। যেমন আমি প্রবলেমে পড়েছিলাম যাত্রা পারমিট করার সময়, তো প্রসেনজিৎ দা হেল্প করেছিল। তো প্রসেনজিৎ দার বলা মন্ত্র সবাই একবার বলুন, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। বাবার ভক্ত যতদিন জীবনে, যতদিন প্রাণ আছে, আমি এটাই আপনাদের সকলকে বলতে চাই, যাত্রাপথে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তো বাবাকেই স্মরণ করবেন, যে কোনো প্রবলেম থেকে আপনাদের বাবাই উদ্ধার করবেন। এটুকুই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর আপনারা প্রসেনজিৎ থেকে ফলো করতে কেউ ভুলবেন না, এবং যত পারবেন আপনাদের নিজের এপি আইডিতে ভিডিওগুলি শেয়ার করবেন, কারণ ভিডিওগুলি আপনাদের সবারই কাজে আসতে পারবে, এবং যারা নতুন নতুন যাত্রা করতে চলেছেন তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে। নমস্কার, ধন্যবাদ দাদা। আমরা এবার একটু স্টেজে ডেকে নেবো স্নেহেশ চক্রবর্তী মহাশয়কে, তিনি কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রসেনজিৎ দাকে, যিনি এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছেন সবই বাবার ইচ্ছায়, এবং আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে পেরেছি। আমি এসেছি বান্তলা লেদার কমপ্লেক্স থেকে। আমার নাম স্নেহেশ চক্রবর্তী। বেশি কিছু বলবো না, সময় নেই, ছোট একটুখানি কথা বলবো। অনেকে বলছিলেন যে বাবার দর্শন হবে কিনা। আমি 2022 সালে গিয়েছিলাম অমরনাথ। আমার সামনে আমি নিজে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম, কেননা সেই বছরই দুর্যোগ হয়েছিল, সবাই কম বেশি শুনেছেন। আমি প্রায় গুফার সামনে চলে গিয়েছিলাম। আমার প্রায় সামনে থেকেই ঘটনাটা ঘটে, চোখের সামনেই দেখা যায় যে দু একটা ট্রেন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এমনই একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই সময় ওখান থেকে আমাদের ফিরে আসতে হয়েছিল। যে আর্মির কথা বলছিলেন আপনারা, সেই আর্মির সহযোগিতায় আমরা প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টা তখন বাজে, গুফার একদম কাছে থেকেই আমরা ফিরে আসি। একদিকে খাদ, ডান দিকে পাহাড়ের উপর থেকে ছোট ছোট পাথর পড়ছে, প্রায় এতটা পরিমাণ কাদা, একদিকে ঘোড়া, একদিকে মানুষ ছুটে আসছে, তার মধ্যে দিয়ে আমরা নিচের দিকে ছুটে আসছি পর্যটনীতে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। পাশে যদি পড়ে যায় খাদ, হয়তো আর বাড়ি ফিরে আসতে পারবো না। কোথায় যাবো, বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোর, যে বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে যেন বরফের ফোঁটা পড়ছে গায়ের মধ্যে। এসে পৌঁছায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছুটে ছুটে এসে তাঁবু খুঁজে পাইনি ঠিক মতো। অনেক ফোন করার পরে অবশেষে খুঁজে পাই তাঁবু। এমনই অভিজ্ঞতা হয়েছিল, মনে হচ্ছিল কোনোদিন আর অমরনাথ যাবো না। 10-12 কিলোমিটার করে হাঁটতাম প্রতিদিন 2022 সালে। একটু সময় পেয়েছিলাম যে তবু বলি, 10-12 কিলোমিটার করে হাঁটতাম শুধু বাবার দর্শন করার জন্য। কিন্তু এই অভিজ্ঞতা হওয়ার পরে আমরা নিজে থেকে ঠিক করেছিলাম যে আমরা পাহাড় থেকে সমতলে নেমে যাব, এবং আমরা তার পরের দিন ওয়েট করার পরে, যখন যাত্রা শুরু হয়নি তারপরের দিন আমরা পাহাড়টালে নেমে যাই। সে বছর বাবার দর্শন আর পাইনি। 23 সালে কিছু সমস্যার জন্য যেতে পারেনি। 24 সাল আবারও বাবার ইচ্ছায়, বাবার ডাকে যাওয়ার সংকল্প নিয়েছি, এবং ঠিক করেছি এবারে গিয়ে পৌঁছাবো। বাবা নিশ্চয়ই আশা দেবেন, ভরসা রাখবেন এই বান্দার প্রতি, এবং আমি সেই আশা সফল করবো এইটুখানি ভরসা নিয়ে। প্রসেনজিৎ যেভাবে সহযোগিতা করছে, আপনাদের সবার আশীর্বাদ, সমস্ত
আমাদের ভারতবর্ষের মানুষের আশীর্বাদে আমরা সবাই যাব, শান্তিভাবে যাব, এবং বাবা যদি চান আপনারা সবাই দর্শন পাবেন। এবছরে আমি যতদূর খবর পাচ্ছি 19 তারিখ 20 তারিখ পর্যন্ত ওখানে মানে তুষারপাত হচ্ছে, সেই কারণে আমরা আশা রাখি শেষ পর্যন্ত হয়তো বাবা দর্শন আমরা এবার পেতে পারবো। সেই জন্য সবাই বাবাকে ডাকুন, নিশ্চয়ই সবাই দেখতে পাবেন, বাবা কাউকে নিরাশ করবেন না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য মানে শেষ করলাম। প্রসেনজিৎকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটা করার জন্য, সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা কেউ চলে যাবেন না, আমাদের সবার তরফ থেকে একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চলে গেলে কিন্তু খাবার সব নষ্ট হবে, দয়া করে সবাই খেয়ে তারপর যাবেন। এরপর ডেকে নেওয়ার পালা ঋদ্ধিমান গড়াইকে। একটা বাচ্চা ছেলে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্য নন্দিত করার জন্য ওর অবদান প্রচুর। ও সকাল থেকে এসে অনেক কাজ করেছে, এমনিতেও আমাদের অনেক উপকার করে। ও একটা গান গেয়ে শোনাবে আপনাদেরকে। আমার নাম ঋদ্ধিমান কুমার গড়াই। আজকে আমি কাজী নজরুল ইসলামের একটি গান কারা ওই লৌহ কপাট গাই। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমা শিকল পূজার পাষাণ বিধি। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। ওরে ও তরু নিশান বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখা এই তথ্যকে রে। হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখা এই তথ্যকে রে। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। কারুদ গুলা জোর সে ধরে আজকা টানে, কারুদ গুলা জোর সে ধরে আজকা টানে। মারি হাক হায় মারি হাক কাঁধে নে ডুমডুমি ডাক, ডাক ঘরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হাক হায় মারি হাক কাঁধে নে ডুমডুমি ডাক, ডাক ঘরে ডাক জীবনকে ডাক মৃত্যু পারে। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী, নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী। তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। বিহুবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আ
নিজেরই অপমান। দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভয় না নারে কুসংশয়। সংকোচের বিহুবলতা নিজেরই অপমান। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, ধর্ম কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয়, ধর্ম কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহুবলতা নিজেরই অপমান। সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহুবলতা নিজেরই অপমান। নমস্কার। কি বলবো, আমরা এখানে যে নাটকটা করতে যাচ্ছি তার নাম রক্তকরবী, রবীন্দ্রনাথ ঠাকুরের। অনেকেই হয়তো জানেন রক্তকরবী। আর একটা কথা, রক্তকরবী নাটকের এবছর এই 2024 সাল 100 বছর চলছে। মানে 1924 সালে এই নাটকটা রবি ঠাকুর লিখেছিলেন এবং সেটা দেখবেন যে কত প্রাসঙ্গিক। আমি যদি ছোট্ট করে একটু গল্পটা বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ পুরো নাটকটা তো এখানে করবো না, দৃশ্যাংশ হবে। তো রক্তকরবী নাটকের বিষয়বস্তু হচ্ছে একটা যক্ষপুরী। যক্ষপুরী মানে একটা সোনার খনি, যেখানে সব লেবাররা কাজ করেন, সোনা তুলে আনেন। সেই খনিটাকে কেন্দ্র করে একটা সিস্টেম চালু হয়েছে। সেখানে কোয়ার্টার আছে, সেখানে ম্যানেজমেন্টের লোক আছে, একজন সুপারম্যান আছেন যিনি এটা কন্ট্রোল করেন, এবং যত লেবার ক্লাস আছেন তাদের মধ্যে যেমন হয় আজকাল যে বিদ্রোহ, বেশি কাজ করতে হচ্ছে, ছুটি পাচ্ছে না, গ্রামে যেতে পারছে না দেশে, এই সমস্ত বিষয়গুলো রক্তকরবী নাটকে আজ থেকে 100 বছর আগে উনি লিখে গেছিলেন। এবং এটা আর একটা আপনাদের ইনফরমেশন দিই, এটা তার আগে তিনি কিন্তু বিদেশে ঘুরে এসেছিলেন। এই যে ক্লাস্টার বা আবাসনের যে কনসেপ্ট, সেটা একজন গোসাই আছেন, গোসাই মানে যিনি নাম কীর্তন শোনান লেবারদের মাথা ঠান্ডা রাখার জন্যে। আবার তারই উল্টো দিকে আছেন ওই সর্দার, যিনি শাসন করেন, লেবারদের শাসন করেন, কিভাবে তারা কাজে ফাঁকি মারছে না পারছে সমস্তটাই তিনি দেখেন। এইবার আমি যে অংশটা এখানে আপনাদের সামনে অভিনয় করতে চাইছি সেটা এরকম যে ওই পাঁচিল ঘেরা একটা জায়গা, যেখানে ওই লেবারদের বাড়ির লোকেরা পর্যন্ত মানে স্ত্রী পুত্র কন্যা কেউ বেরোতে পারে না। ওই পাঁচিলের মধ্যেই তাদের বাসস্থান, সেখানেই তারা থাকেন, যাবতীয় তাদের আনন্দ বিলাস দুঃখ সব ওইটার মধ্যে। এইবার একদিন ওই পাঁচিলের বাইরে একদল মানুষ গান গাইতে গাইতে যাচ্ছে, যারা পৌষ মাসে নতুন নবান্ন আর কি ধান কাটতে যাচ্ছে। সেইটা শুনেছে ওখানকার এক মহিলা যার নাম নন্দিনী। সেই নন্দিনী ওই গানটা শুনে পাগলের মতো হয়েছে, যে তাকে তো ধরে এনে যজ্ঞপুরীতে ঢুকিয়ে রেখেছে সর্দারের দল। এবার সে গানটা শুনে পাঁচিলটা টপকে যে ওদের সঙ্গে গানে যোগ দেবে সেটা পাচ্ছে না। সে তখন আতিপাতি করে খুঁজছে কোথায় কিভাবে বাইরে বেরোনো যায়। তো সেইখানে একদা বিশু বলে একজন ক্যারেক্টার আছেন, বিশু পাগল, যিনি একটা সময় সর্দারদেরই শ্রেণীভুক্ত ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন গুপ্তচর বিভাগের মানুষ। বিশু চাকরি করতেন গুপ্তচর বিভাগে এবং তার কাজ ছিল কোথায় কে কনস্পিরেসি করছে, চক্রান্ত করছে সুপারম্যানের এগেনস্টে বা সর্দারদের বিরুদ্ধে, সেইগুলো দেখভাল করতেন।
করতে করতে তিনি পারলেন না, বলে এর যে অসম্ভব ব্যাপার, একটা মানুষের পিছনে আমি সারাদিন ঘুরে বেড়াবো, গুপ্তচর বৃত্তি করবো, আমার দ্বারা হবে না। সে একটু পাগল প্রকৃতির, গান গাইতে ভালোবাসে, প্রকৃতি দেখতে ভালোবাসে, কিন্তু যা হয় আমাদের ইচ্ছে অনুযায়ী তো জগৎ চলে না। তাকে জীবিকার জন্যে, দুটি অন্য সংস্থানের জন্য এমন কিছু কাজ করতেই হয়, চাকরি করতেই হয় যেটা হয়তো তার সঙ্গে যাচ্ছে না, যাকে বলে জব স্যাটিসফ্যাকশন নেই। একদিন করলো কি, সে চাকরিটা ছেড়ে দিল, ওই গুপ্তচর বৃত্তি আর করবে না বলে দিল। তখন তাকে করলো কি, লেবার ক্লাসে পাঠিয়ে দিল, যা গিয়ে তুই সোনার খনিতে কাজ কর, গাইতি চালা। এই হচ্ছে গল্প। এবং এইখানে আমি এবার অভিনয় করবো, আমার সঙ্গীরা থাকবে, ওরা কোরাস, 4টে চরিত্র আছে এখানে আপনাদের সামনে অভিনয় হবে। একজন হচ্ছেন বিশু, একজন নন্দিনী, একজন সর্দার, আর একজন রাজা। রাজা মানে সুপার পাওয়ার, যিনি আসলে একজন সায়েন্টিস্ট, যিনি এই যে সোনার খনিতে কিভাবে কি মানে আবিষ্কার হবে সেইটা উনি গবেষণা করেন। এবং তিনি একমাত্র লোক বহির্বিশ্বের সঙ্গে যার কানেকশন আছে। ফলে এই সমস্ত বিষয়টা, এই ছোট্ট হয়তো মিনিট 24-25 সময় লাগবে অভিনয় করতে। আর এইটা গল্পটা বললাম, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমি জানি না এখানে এইটাতে বলছি বলে সাউন্ডটা যাচ্ছে, খালি গলায় করলে কি হবে, আপনারা একটু মনোযোগ দেবেন। আর ওই মোবাইল ফোনগুলো একটু স্তব্ধ করে রাখবেন, বাইরে খুব আওয়াজ। হ্যাঁ, আমি শুরু করবো তো। অসংখ্য ধন্যবাদ বেদান্ত দাকে। আমি একটা ছোট্ট কথা বলবো, পার্থ বেরিয়ে যাবে, তাই আমি বেদান্ত দাকে অনুরোধ করব পার্থর হাতে স্মারক শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ পার্থকে। বেদান্ত দা প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ বেদান্ত দাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের নাটক সাফল্যমণ্ডিত হোক, এটাই আমি আশা করব। ধন্যবাদ বেদান্ত দা। থ্যাংক ইউ পার্থকে। আমরা আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নেব একটু স্টেজটা রেডি করার জন্য। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় চলে আয় আয় আয়। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, তুমি দেখেছিলে না? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটাই ঝেঁটিয়াবেলা উচ্ছিষ্ট, আজ মনের খুশিতে ভাব এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানের দলে যোগ দেবো। কোথাও কোথাও পথ পেলুম না পাগল ভাই, কোথাও। তাই তোমার কাছে এসেছি। আমি তো তোমার প্রাকার নই, তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাজিতে দেখতে পাই, তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? লক্ষ্যপুরে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবন হতে আকাশখানাকে আমার। পাগল ভাই, আজ সকালে ওরা পৌষের গান গিয়ে মাঠে যাচ্ছিল, তুমি দেখেছিলে না? আমার সকাল কি তোর সকাল? রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটার কিছুটা অংশ এখানে অভিনয় করে শোনাচ্ছে। এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানের দলে যোগ দেবো। কোথাও কোথাও পথ পেলুম না পাগল। রক্তকরবী শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম 2nd ফ্লোর। আর সেখানে গিয়ে দেখলাম একটা বিশাল ভান্ডারার আয়োজন করা হয়েছে। খাবার মেনুতে ছিল রাধাবল্লভী, চানা মশলা, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। ঠিক আছে, একটু বড় মশলা দিলাম। সামনে বুদ্ধ নগর মন্দির আছে। হ্যাঁ, প্রসঞ্জিতা নিচ্ছিল তুমি তো।
ধরো তো একটু জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আপনারা কিন্তু পেট ভরে খাবার পেয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের কিন্তু লাঞ্চ শুরু হলো। সবাই মিলে একবার জয় বাবা ভূতনাথ, 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 জয় বাবা भूतनाथ। भूखे का पानी, भूखे को खाना, भूखे को खाना, प्यासे को पानी, पैसा को पानी, भूखे को खाना। আমাদের স্লোগান ঠিক আছে, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। আমাদের খাওয়া দাওয়ার কোনো কমি নেই, আপনারা কিন্তু পেট পুড়ে খাবেন। কেউ যদি বাইরে নিয়ে গেছেন আমাকে পেশা বলবেন, আমি পাঠিয়ে দেবো। আমাদের রেল লাইনের উল্টো দিকে বাবা ভূতনাথের মন্দির আছে, আপনারা যাওয়ার আগে অবশ্যই বাবা ভূতনাথ বাবাকে দর্শন করে যাবেন। আর এখান থেকেই আপনাদের শুরু হচ্ছে অমরনাথ যাত্রার প্রথম সূচনা। যেহেতু আমরা কলকাতা থাকি, প্রত্যেক বছর আমরা কলকাতায় অমরনাথ যাওয়ার আগে বাবা ভূতনাথকে পুজো দিই, সেই কারণেই আমাদের এই আজকের অনুষ্ঠান। আপনারা কিন্তু অতি অবশ্যই বাবাকে একবার দেখা করে যাবেন। আপনার যাত্রা শুরু হবে, যত সুন্দরভাবে আপনারা যাবেন, বাবার কৃপায় তত সুন্দরভাবে আপনারা বাড়িতে আসবেন, কোনো অসুবিধা হবে না। তো জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। এখানে অনেক ইউটিউবার আছে, কিন্তু কিছু ইউটিউবার লজ্জার বসে আজকে ইউটিউব করছে না, তাদেরকেও বলছি তারা করতে পারে, তাদের সাবস্ক্রাইবার বাড়বে। এবং আমাদের যে 300 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার মধ্যে কিন্তু সবাই ফোকাস করতে পারে, ঠিক আছে। আর আমরা দেখা ইউনিটি 300 জন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরকম গ্রুপ বলে আমার চোখে নেই। আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করি, কিন্তু আমাদের অফিসে 100 জন কি 120 জন আছে, 300 জনের গ্রুপ নেই। এই 300 জনের গ্রুপ আগামী 1 বছরের মধ্যে আশা করি 1000 জন হবে, আরো বেশি হবে। আর আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, যত পারবেন অমরনাথ যাওয়ার জন্য মানুষকে এনকারেজমেন্ট করবেন। কোনো অসুবিধা হলে কি তথ্য দিয়ে, সবাই তো আমরা পয়সা দিয়ে কোনো কিছু করতে পারি না, আমরা তথ্য দিয়ে লোককে হেল্প করব, যাতে লোক সহজে বাবা অমরনাথের দর্শন পায় এবং তার মনের বাসনা করে এই যেন পূর্ণ হয়। তো বন্ধুরা, এর পরের বারে আমরা চাই যে একটা বিশাল বড় এরকম সমাগম করব। এই বছর যেরকম 100 জন হলো, হতে পারে আগামী দিনে আমরা 500 কিংবা 1000 লোকের করব, সেটা কিন্তু ভালো লাগবে। কিছু বলবে তুমি? Thank you.